প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সকলকে মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পাঠদানের পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা জানি যে এই বৈশ্বিক পরিস্থিতি, এখন আমাদের যে মহামারী সময় চলছে করোনা ভাইরাসের জন্য, দীর্ঘ 5-6 মাস যাবৎ আমাদের কারোর সাথে আমরা দেখা করতে পারছি না, কলেজ বন্ধ হয়ে আছে। তারপর আমরা অনলাইনে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা আমাদের সাথে আছো এবং এই 5 মাসে যত ধরনের সতর্কতামূলক কার্যক্রম তোমরা করছো এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য, যেমন 20 সেকেন্ড হাত ধোয়া, বাইরে গেলে মাস্ক পরা, পুষ্টিকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা। আশা করি তোমরা সেটা চলমান রেখেছো। তো শিক্ষার্থীরা, ঠিক আছে, আমরা পাঠদানের পূর্বে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম সেটি একটু মনে করার চেষ্টা করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে চল নিয়ন্ত্রণের 5টি কৌশল আমি খুব বিস্তারিত পড়িয়েছিলাম এবং মনে রাখবে এটি কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চল নিয়ন্ত্রণের কৌশলগুলোর নাম নিশ্চয়ই তোমাদের মনে আছে: অপসারণ, অবস্থার ধ্রুবকতা, তুল্য মূল্যায়ন, প্রতিতুল্য মূল্যায়ন ও দ্বৈবায়ন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রতি বছর পরীক্ষায় তুল্য মূল্যায়ন, প্রতিতুল্য মূল্যায়ন আর দ্বৈবায়নটাই বেশি আসে। আশা করি তোমরা গত ক্লাসটি খুব ভালোভাবে দেখেছো, পর্যবেক্ষণ করেছো এবং সময় মতো বাড়ির কাজ জমা দিয়েছো। তাহলে এবার আসো আমরা আমাদের আজকের পাঠদানে চলে যাই। তোমরা জানো যে পাঠদানের পূর্বে আমি কিছু ছবি তোমাদের দেখিয়ে আমি আজকের পাঠদান শুরু করতে যাচ্ছি। আচ্ছা, দেখো তো শিক্ষার্থীরা, এই ছবিটি কি? কিসের ছবি? হ্যাঁ, একটি কি ম্যাগনিফাইং গ্লাস। আমি এই ছবিটা দিয়ে বিশেষ করে আমরা কোন বিষয়ে পড়ছি, কোন অধ্যায় পড়ছি শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে? মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতিসমূহ, মনোবিজ্ঞান 2য় পত্রের 7ম অধ্যায়। তো আমরা যেহেতু গবেষণা পদ্ধতিসমূহ অধ্যায়টি শুরু করে দিয়েছি এটি আমাদের 5 নম্বর ক্লাস এই অধ্যায়ের, তো আমরা গবেষণা পদ্ধতিরই আরেকটি নতুন টপিকে চলে যাব। স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, কোনো একটি এক্সপেরিমেন্ট, তাই না? কোনো একটি গবেষক বলো, ডাক্তার বলো, যাই বলো, তারা কোনো একটি এক্সপেরিমেন্ট নিয়ে ব্যস্ত আছে। এখানে আমি বেসিক্যালি ছবি দিয়ে গবেষণা রিসার্চের কথাই বলেছি, যে কোনো পরীক্ষক এক্সপেরিমেন্ট নিয়ে ব্যস্ত আছে। এবং যে কোনো এক্সপেরিমেন্ট যদি বৈজ্ঞানিকভাবে আমরা বিশ্লেষণ না করি তাহলে কিন্তু সেটি বিজ্ঞানসম্মতভাবে অ্যাপ্রুভ হবে না। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি পড়ব? আজকে আমরা বেসিক্যালি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে শুরু করব, যেটি অধ্যায়ের প্রথমেই রয়েছে। এই বৈজ্ঞানিক পদ্ধতি অনেকগুলো রয়েছে। এই বৈজ্ঞানিক পদ্ধতি পড়তে গেলে আসলে বেসিক্যালি আগের যে 4টি ক্লাস আমি করিয়েছিলাম, সমস্যা, প্রকল্প, চলের প্রকারভেদ এবং চল নিয়ন্ত্রণের কৌশল, এই 4টি জিনিস আসলে না জানলে বৈজ্ঞানিক পদ্ধতিটা ক্লিয়ারলি তোমরা বুঝবে না। এই কারণে সেগুলো পরবর্তীতে অধ্যায়ের পরবর্তী পেজগুলোতে থাকলে আমি কিন্তু সেগুলো আগে পড়িয়েছি, আর এখন আমি অধ্যায়ের শুরুটি করতে যাচ্ছি। বৈজ্ঞানিক পদ্ধতি। শিক্ষার্থীরা, চিত্রে দেখতে পাচ্ছ যে বৈজ্ঞানিক পদ্ধতিটা আসলে কি। এখানে যদি দেখি যে আসলে প্রথমেই পরীক্ষক বা গবেষক অবজার্ভ করেন, দেন কিছু প্রশ্নপত্র তৈরি করেন যে কোনো গবেষণার জন্য, তারপরে সে একটি অনুমান করেন বা প্রকল্প গঠন করেন যে হ্যাঁ এই জিনিসটি হবে কি হবে না, দেন পরীক্ষা শুরু করেন এবং লাস্টে একটি উপসংহারে পৌঁছান। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমি কি বললাম যে আজকে আমাদের টপিক হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, যেখানে আমরা অবজার্ভ করব, কোশ্চেন করবে গবেষক, তারপরে হাইপোথেসিস বা প্রকল্প, দেন পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করবে এবং লাস্টে যে তথ্য সংগ্রহ করব, তথ্য এবং লাস্টে আমরা কনক্লুশনটা আনবো। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখান থেকে কি শিখব? আমরা এখান থেকে আজকে আমাদের শিক্ষণফল হবে, আমরা আজকে জানতে পারবো বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা আমরা বলতে পারবো, তারপরে পরীক্ষণ পদ্ধতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য বলতে পারবো এবং পরীক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা যেগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করতে পারবো। বৈজ্ঞানিক পদ্ধতি আবার অনেকগুলো আছে। বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটি নামই কিন্তু পরীক্ষণ পদ্ধতি, কারণ বৈজ্ঞানিক পদ্ধতি যতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষা পদ্ধতি। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের এখন মূল পাঠদানে চলে যাব।
শিক্ষার্থীরা আমরা যে শিক্ষণফলটি বলেছিলাম সেখান থেকে আমরা এখন আমাদের মূল পাঠদানে চলে যাব। তাহলে প্রথমে যেটা আসছে যে বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা। বৈজ্ঞানিক পদ্ধতি সাধারণ ভাষায় আসলে কি? বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক এবং প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। তার মানে কি, এটি সাধারণ ভাষায় বলা যায় যে কোনো বিজ্ঞানী যখন গবেষণা করেন সেখানে যুক্তিগতভাবে যে কোনো বিষয়, সামাজিক হোক বা প্রাকৃতিক, যে কোনো বিষয় নিয়ে উনি বর্ণনা করছেন, ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন এবং সেখান থেকে সে একটি সূত্র বা তত্ত্বের মাধ্যমে সেটিকে প্রমাণ করার বা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এটিকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি। আর যদি আমরা মনোবিজ্ঞানীর ভাষায় বলি, বৈজ্ঞানিক পদ্ধতি একটি সমস্যা, মানে ফার্স্টে একটা সমস্যা বা একটা বিষয় আমরা নির্ধারিত করে নিব যে কোনো মনোবিজ্ঞানী, তারপরে সেটাকে সমাধান করতে হবে, সমাধানমূলক প্রসেসিংটা আমরা শুরু করব, দেন তারপরে আমরা তথ্য সেগুলো কালেক্ট করব, সেগুলোকে যাচাই করব, তারপরে এটি কতটুকু নির্ভরযোগ্য ফলাফলের মাধ্যমে সেটি বের করার চেষ্টা করব, ব্যাখ্যা দিব এবং সেইভাবেই একটা প্রকল্প গঠন করব যে হ্যাঁ এইটার এই ধরনের সঠিকভাবে এভাবে ভবিষ্যৎবাণী করলে যে হ্যাঁ এইটার এই ফলাফল হতে পারে। তার মানে কি, যে বৈজ্ঞানিক পদ্ধতি কি, যে কোনো কিছু আমরা বিজ্ঞানসম্মত উপায় সেটা কি প্রমাণ করা, তাই তো? তো এখানে যে কোনো কিছু আমরা কিন্তু ওই যে বললাম যে আমরা সমস্যা আগে সৃষ্টি করে নিই, সমস্যা জেনে নিই যে কি সমস্যা নিয়ে আমি গবেষণা করব, তারপরে একটা অনুমান বা একটা ভবিষ্যৎবাণী করি যে হ্যাঁ এটা এরকম হতে পারে। আমি একজনের আইকিউ টেস্ট করব, আমি ধরে নিলাম যে তার আইকিউ 125-এর উপরে হবে, সাধারণের চেয়ে বেশি হবে বা সাধারণ হবে, তাহলে সেই অনুযায়ী আমি সকল স্টেপ পার করব, সমস্যা, আইকিউ, তারপরে আইকিউ নির্ধারণ, তার আইকিউ বা মেধা কেমন হবে, সেখান থেকে সেই প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে তাকে প্রশ্ন করব, সেখান থেকে সে তত্ত্ব দিবে, সেগুলোকে যাচাই বাছাই করব, প্রশ্নগুলোকে উত্তরগুলো অ্যানালাইসিস করব, সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করব, এই ফলাফলটি কতটুকু নির্ভরযোগ্য সেটি দেখব, যথার্থ কিনা দেখব, দরকার হলে পুনরাবৃত্তি করব এবং একটি অনুমান করব যে হ্যাঁ যার আমি আইকিউ টেস্ট করছি তা 125 বা স্বাভাবিকের চেয়ে বেশি হবে। পরে দেখা যায় যে বিজ্ঞানসম্মত উপায় সেটি হচ্ছে। তো এইটাই হচ্ছে আসলে বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা। দেখো শিক্ষার্থী, একটা ছোট উদাহরণের মাধ্যমে আমি বলছি যে সায়েন্টিফিক মেথডটা আসলে কি। আমার এই উদাহরণটি আমি যখন ছবি সার্চ দিয়েছিলাম ইউটিউবে, আমি দেখেছি, আমার ভালো লেগেছে। যে প্রথমেই দেখা আছে একটি বাচ্চা শিশু, ধরো কিছু একটা সে হাতের কাছে পেল, তো সেখানে লিখেছে মেক অ্যান অবজারভেশন। সে প্রথমে সেটি অবজার্ভ করছে যে আমি আসলে হাতে কি পেলাম, দেন কি করছে, সে একটা মেক অ্যান হাইপোথেসিস, হ্যাঁ সে একটা হাইপোথেসিস ফর্মে, হাইপোথেসিস মানে সে একটা প্রকল্প গঠন করছে যে হ্যাঁ অনুমান করছে যে এটি একটি কি, ধরো একটি চকলেট হবে, সবুজ রঙের একটি চকলেট। দেন পারফর্ম দ্য এক্সপেরিমেন্ট, 3 নাম্বার ধাপে পারফর্ম দ্য এক্সপেরিমেন্ট, তার মানে সে সেটাকে এখন প্রমাণ করে, সে চিন্তা হচ্ছে এটা চকলেট হবে, অনুমান করে নিল, এখন সে সেটা এক্সপেরিমেন্ট করছে, সে সেটা খেয়ে দেখছে আসলে জিনিসটা কি। অ্যানালাইসিস দ্য ডাটা, 4 নাম্বার, সে খাওয়ার পর সে চিন্তা করছে আমি কি খেলাম সেই সাথে, তার মানে কি এই যে তত্ত্বগুলো গবেষকরা কিন্তু তখন অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে। দেন 5 নম্বরে কি বলছে, রিপোর্ট ইওর ফাইন্ডিংস, সে এতক্ষণ খাওয়ার পর সে বুঝলো যে এই তিতা কিছু একটা খেয়েছি, সাপোজ ধরো সবুজ রঙ, তো ধরো তার হাতে আসলে একটি করলা পড়েছিল, সে সেই করলাটি খেয়ে তিতা লাগছে এরকম চিন্তা করছে, সে তার ফাইন্ডিংসটা রিপোর্ট দিল যে না এটা টেস্ট ভালো না, ভালো লাগলো না। দেন 6 নম্বরে কি, ইনভাইট আদার্স টু রিপ্রোডিউস দ্য রেজাল্ট, এবং সে আরেকজনকে ইনভাইট করলো যে তুমি এখন এটা খেয়ে দেখো জিনিসটা আসলে কি। এই জিনিসটা একটা শিশু যদি করে থাকে, এটা একটা অবজারভেশন। সায়েন্টিফিক মেথডে কি হয় যে কোনো জিনিস প্রথমে আমি একটা বিষয় নিই, সেটাকে অবজার্ভ করি, দেন আমি অনুমান করি যে জিনিসটা কি হতে পারে, দেন আমি সেটা নিয়ে পরীক্ষা শুরু করি, দেন আমি ডাটাগুলি তথ্য এগুলো আমি অ্যানালাইসিস বা বিশ্লেষণ করি, তারপরে একটা রিপোর্ট তৈরি করি। রিপোর্ট তৈরি করার পর আমি অন্য আরেকজন গবেষককে ইনভাইট করি যে হ্যাঁ আপনিও তৈরি করেন এবং দেখেন আমার সাথে আপনারটা মিলে কিনা, আমারটা বিজ্ঞানসম্মত, আপনারটা হয়েছে কিনা বিজ্ঞানসম্মত। এটি হচ্ছে বেসিক্যালি আসলে বৈজ্ঞানিক পদ্ধতির একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝেছো। এরপর চলে আসি বৈজ্ঞানিক পদ্ধতি, কি কি পদ্ধতি মনোবিজ্ঞানে রয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতি বেসিক্যালি অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন পরীক্ষণ, পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ, চিকিৎসা পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি,
জরিপ পদ্ধতি, সহসম্পর্ক অনুধান পদ্ধতি এবং ঘটনা অনুধান পদ্ধতি। বাট তোমাদের পরীক্ষায় বা তোমাদের সিলেবাসে তোমাদের বইয়ে আছে 3টি পদ্ধতি। তো আমরা আসলে বেসিক্যালি এই মনোবিজ্ঞানের যে গবেষণা পদ্ধতিগুলো রয়েছে, বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি, আমরা বেসিক্যালি 3টি পদ্ধতি পড়ব: পরীক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ বা নিয়মতান্ত্রিক পদ্ধতি এবং চিকিৎসা পদ্ধতি। এই 3টি পদ্ধতি নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। এবং আমি প্রথমেই শিখন ফলে বলেছিলাম যে আজকে আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। তাহলে শিক্ষার্থী চলো যে পরীক্ষণ পদ্ধতি কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। পরীক্ষণ পদ্ধতির সংজ্ঞাটা কি হতে পারে? কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে, ধরো আমার একটা উদ্দেশ্য যে আমি কারো মেমোরি টেস্ট করব বা তার স্মৃতি কেমন সেটি জানার চেষ্টা করব। সেই উদ্দেশ্য নিয়ে আমি একজনকে, ধরো আমার কোনো কাজিন হলো বা কোনো আমার শিক্ষার্থী, একটা স্টুডেন্টকে আমি গবেষণাগারে নিয়ে গেলাম, সেখানে আমি একটা পরিবেশ তৈরি করলাম, সেখানে আমরা সেটাকে বলছি কৃত্রিম পরিবেশ। গবেষণাগারে যখন আমি একজনকে নিয়ে গবেষণা করব, সেই গবেষণাগারটি আমি তৈরি করে নিই, প্ল্যান করে সুপরিকল্পিতভাবে একটি কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে সাবজেক্ট বা পরীক্ষণ পাত্র, যার মেমোরি টেস্ট করব আমি, তাকে নিয়ে আসলাম, তার আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে আমি পরীক্ষণ করব। যে পদ্ধতিতে করব সেটি আসলে পরীক্ষণ পদ্ধতি। তার মানে কি, যে এটি আসলে খুবই কি বলবো, সবচেয়ে বহুল ব্যবহৃত, সবচেয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পরীক্ষণ পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি সবগুলো বৈশিষ্ট্যই আসলে ফলো করে। এই কারণে পরীক্ষণ পদ্ধতিকেই বেসিক্যালি বৈজ্ঞানিক পদ্ধতি বলে। বৈজ্ঞানিক পদ্ধতির মেইনই হচ্ছে পরীক্ষণ পদ্ধতি, এবং এই পরীক্ষণ পদ্ধতির জন্যই কিন্তু যে কোনো বিষয় বিজ্ঞান বা বিজ্ঞানসম্মত হয়ে থাকে। পরীক্ষণ করা হয় দেখে, এই যে সাইকোলজি, যে বিজ্ঞান, সাইকোলজিকে আমরা বিজ্ঞান বলি কিভাবে? এটা পরীক্ষণ করা হয়েছে, পরীক্ষণ করে প্রমাণ করা হয়েছে। এই কারণে পরীক্ষণ পদ্ধতি যতগুলো যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে হচ্ছে পরীক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। আচ্ছা, তাহলে এটি একটি সংজ্ঞা, এবং এরপর একটি মনোবিজ্ঞানী সংজ্ঞায় আমরা যাই। হোয়াইটেন উনি 1989 সালে বলেছেন, পরীক্ষণ হলো এমন একটি গবেষণা পদ্ধতি যেখানে অনুসন্ধানকারী সুনিয়ন্ত্রিত পরিবেশে, মানে যে গবেষণাগারটি সেটি সুনিয়ন্ত্রিতভাবে থাকবে, সেখানে উনি একটি চল প্রয়োগ করবেন। আমরা জানি যে গবেষক বা পরীক্ষক কোন চল প্রয়োগ করেন? অনির্ভরশীল চল। এবং এর ফলে যে নির্ভরশীল চল থাকে তার ফলে দ্বিতীয় চলে পরিবর্তন আসে কিনা তা পর্যবেক্ষণ করে। ধরো কারো আমি মেমোরি টেস্ট করব, তাহলে আমি প্রথমে অনির্ভরশীল চল, বা আমি যদি গবেষক বা পরীক্ষক হই, আমি অনির্ভরশীল চল হিসেবে ধরো তাকে আমি 200টি প্রশ্ন দিলাম স্মৃতিশক্তি পরীক্ষা করার জন্য, স্মৃতিশক্তি রিলেটেড কিছু প্রশ্ন, অথবা ধরো তাকে আমি কিছু জিনিস দেখালাম। হ্যাঁ, তাহলে পরীক্ষক একজন পরীক্ষণ পাত্রকে গবেষণাগারে এনে সুনিয়ন্ত্রিত পরিবেশে এই কিছু জিনিস দেখানো অথবা প্রশ্ন উপস্থাপন করছে, এটি কিন্তু অনির্ভরশীল চল। এই চল প্রয়োগ করার ফলে এই জিনিস দেখানোর পরে পরীক্ষণ পাত্র অবশ্যই সেটির উত্তর দিবেন, অথবা কোনো একটি প্রশ্ন করলে সেটি লিখিতভাবে উত্তর দিবেন। এই যে কোনো প্রশ্ন উত্থাপন অথবা যে কোনো জিনিস দেখিয়ে তাকে জিজ্ঞাসা করা সে কি দেখতে পাচ্ছে, এই প্রথম হচ্ছে অনির্ভরশীল চল। তার ফলে সে যে উত্তর দিচ্ছেন বা কি দেখতে পাচ্ছে সেটা বলছেন, সেটি হচ্ছে নির্ভরশীল চল, দ্বিতীয় চল। এই দ্বিতীয় চলে আসলে কোনো পরিবর্তন আসছে কিনা, সে কিভাবে বলছে, কিভাবে সে উত্তর দিচ্ছে, সেটার আচরণ এবং মানসিক প্রক্রিয়া, সে কি চিন্তা, সেগুলো সব কিছু মিলিয়ে যা পর্যবেক্ষণ করছি, এটি আসলে পরীক্ষণ পদ্ধতি। আশা করি শিক্ষার্থীরা তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছো। তাহলে বেসিক্যালি কি, যে যদি খুব সহজ ভাষায় বলি, গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে অনির্ভরশীল এবং নির্ভরশীল চলের সম্পর্ক নির্ণয় পরিচালিত বৈজ্ঞানিক কৌশলই হলো পরীক্ষণ পদ্ধতি। এটি খুব সহজ ভাষায়, যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে তোমরা কিন্তু এই উত্তরটিও লিখতে পারো, মানে এই সংজ্ঞাটিও এক্স্যাক্টলি লিখতে পারো, মানে দুটি চলের মধ্যে সম্পর্ক দেখা হচ্ছে, ঠিক আছে। এবং এর জন্য যে বৈজ্ঞানিকভাবে যে কৌশল অবলম্বন করা হচ্ছে, এটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। তার মানে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি এবং পরীক্ষণ পদ্ধতি একই, তাই তো? তাহলে আমরা এতক্ষণ পড়লাম সংজ্ঞা, এবার আমরা চলে যাব পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য। তার আগে যে সংজ্ঞাটি পড়েছি, তাহলে তার বিশ্লেষণটা কি? ওই যে বললাম বৈজ্ঞানিক পদ্ধতির যা বিশ্লেষণ, পরীক্ষণ পদ্ধতিরও তাই। যে একটি সমস্যা থাকবে বা কোশ্চেন থাকবে, আমি অনুমান করব, এই যে যেমন তার মেমোরিটা কেমন আমি অনুমান করলাম, পরীক্ষণ করলাম, তাকে অবজার্ভ করলাম, বিশ্লেষণ বা অ্যানালাইসিস করলাম, এবং লাস্টে একটি কনক্লুশনে আসলাম যে হ্যাঁ তার মেমোরি হয়তো বা স্বাভাবিকের চেয়ে বেশি। এটি যেমন, একে বৈজ্ঞানিক পদ্ধতিও বলে
একে পরীক্ষণ পদ্ধতিও বলে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন চলো আমরা চলে যাব পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যতে। শিক্ষার্থীরা এবার আমরা পড়ব পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য। পরীক্ষণ পদ্ধতির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আমি প্রথমেই বলেছি বৈজ্ঞানিক পদ্ধতি আর পরীক্ষণ পদ্ধতি একই। পরীক্ষণ পদ্ধতির জন্যই যে কোনো বিষয়কে বিজ্ঞান বলা যায়, যেহেতু এটি পরীক্ষণ করে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা প্রমাণ করছি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। মোট কথা পরীক্ষণ পদ্ধতি আর বৈজ্ঞানিক পদ্ধতি একই জিনিস। এছাড়াও আরো কিছু পদ্ধতি রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আলোচনার মুখ্য বিষয় কিন্তু পরীক্ষণ পদ্ধতি। তাহলে চলো পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে কি? সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে তোমার কি বারবার রিপিট করা। একজন গবেষক একটি গবেষণা করলো, করার পর একটি রেজাল্ট আসলো, সে পুনরায় সেই গবেষণাটি করে যদি একই ফলাফল পান তাহলে কিন্তু বলা যাবে যে এটি অনেক বেশি ফলাফলটি নির্ভরযোগ্য। আবার একই গবেষণা একই বিষয় নিয়ে একজন করলেন সাইকোলজিস্ট গবেষণা, সেম আরেকজন সাইকোলজিস্টও সেম গবেষণা করলো। তা আমরা কিন্তু জানি যে বারবার কোনো কিছু চর্চা করলে সেটি কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য হয়। তাহলে পুনরাবৃত্তি যে কোনো পরীক্ষণে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যত বেশি পুনরায় যে কোনো পরীক্ষণ করবে একজন সাইকোলজিস্ট অথবা একজন পরীক্ষণপত্রকে নিয়ে যত বেশি পরীক্ষা করা হবে তত বেশি সেটি নির্ভরযোগ্য ও যথার্থ হবে। চলের পরিবর্তন। পরীক্ষণ পদ্ধতিতে কি করা হয়? চলের পরিবর্তন করেন। কে করে চলের পরিবর্তন? গবেষক বা পরীক্ষক। এই কোন চলের পরিবর্তন করেন? সে অনির্ভরশীল চলটিকে ঠিক বিভিন্নভাবে পরিবর্তন করে নির্ভরশীল চলের উপর সেই প্রভাবটি উনি দেখতে চান। এটি হচ্ছে চলের পরিবর্তন। এরপরে চলের নিয়ন্ত্রণ। কোন চল নিয়ন্ত্রণ করে? শিক্ষার্থী আমরা কিন্তু চলের নিয়ন্ত্রণে একটি পুরো ক্লাস করেছি, মনে আছে? চলের নিয়ন্ত্রণ মানে বেসিক্যালি হচ্ছে অনির্ভরশীল চল, বাহ্যিক চল এবং মধ্যবর্তী চল, এই তিনটি চলকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, যে পরীক্ষণ কার্য পরিচালনার সময় বাইরের কোনো হট্টগোল, মিছিলের শব্দ নিশ্চয়ই মনে পড়ছে, এগুলো যেন পরিবেশকে কোনোভাবে, আমাদের গবেষণার পরিবেশকে কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে, এর জন্য সেটিকে অবশ্যই গবেষক নিয়ন্ত্রণে রাখবেন, তাই তো? অথবা যে কোনো জিনিস মধ্যবর্তী চল নিয়ন্ত্রণে বাধা দিতে পারে। মোট কথা গবেষক সব দিক দিয়ে পরীক্ষণ পরিবেশটিকে বা গবেষণার পরিবেশটিকে নিয়ন্ত্রণে রাখবেন। এরপর যেটি আছে সাধারণীকরণ। সাধারণীকরণ কি? যে অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে একটি সাধারণ সত্যে উপনীত হওয়া। হ্যাঁ শিক্ষার্থী, তার মানে একটা স্যাম্পল নিতে হবে। আমি চাইলেই হাজার হাজার মানুষকে গবেষণাগারে এনে কিন্তু গবেষণা করতে পারবো না, তাই তো? তখন আমাকে কি করতে হবে? তখন কিন্তু আমাকে আমি যদি 1000 মানুষের মধ্যে থেকে 50 জনকে বাছাই করে নিই, সেই স্যাম্পল নমুনা কালেক্ট করতে হবে 50 জনকে নিয়ে। তারপর তাদেরকে আমি হয়তো গবেষণাগারে এনে দুটি দলে ভাগ করলাম, করে আমি গবেষণা করে একটি রেজাল্টে আসলাম। তার মানে কি এই 50 জনই সেই 1000 জনকে প্রতিনিধিত্ব করবে, তাই তো? অল্প সংখ্যক নমুনা নিব, সেখান থেকে একটি সিদ্ধান্তে আসব। এটি কিন্তু পরীক্ষণ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সাধারণীকরণ। এরপর আছে কার্যকরী সংজ্ঞা প্রদান। কার্যকরী সংজ্ঞা প্রদান কি? যে কোনো একটি সমস্যা আমি ফার্স্টে নির্ণয় করব, তারপরে আমি ঠিক করব যে আমি এটা নিয়ে গবেষণা করব। আমি গবেষক হিসেবে ঠিক করার পর সেটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করব, দেন বিশ্লেষণ করব, দেন তথ্যপাত্র সংগ্রহ করব, পরিসংখ্যানিক ভাষায় বিশ্লেষণ করব, দেন লাস্টে যায় একটা মোট কথা একটা কনক্লুশন টানবো। এই যে আমি একটা লাস্টে একটা সংজ্ঞা প্রদান করছি বা একটা এক লাইনে কনক্লুশন টানছি, যেমন যেটা বলছিলাম যে একজনের যদি মেমোরি টেস্ট করি তার স্মৃতিশক্তির পরিমাণ হয়তো স্বাভাবিকের চেয়ে বেশি, সম্পূর্ণ প্রতিটি স্টেপ পার করে লাস্টে যে আসলো যে তার স্মৃতিশক্তি স্বাভাবিকের চেয়ে তার বয়সের তুলনায় বেশি। এই যে একটি লাইনে আমি বললাম, একটি সিদ্ধান্ত দিলাম, এই সিদ্ধান্তই কিন্তু আসলে বেসিক্যালি কার্যকরী সংজ্ঞা প্রদান, যেটি আমি প্রায়োগিকভাবে বাস্তব জগতে প্রয়োগ করে বিজ্ঞানসম্মত উপায়ে দেখিয়েছি। এটি একটি পরীক্ষার পদ্ধতির বৈশিষ্ট্য। যথার্থতা প্রমাণ অবশ্যই পুনরাবৃত্তির সাথে রিলেটেড, কারণ নির্ভরযোগ্যতা যত বেশি পুনরায় করা হবে তত বেশি নির্ভরযোগ্য হবে, তত বেশি যথার্থ হবে। একই পরীক্ষণ যদি কয়েকজন মনোবিজ্ঞানী করেন, একটি মনোবিজ্ঞানী একই পরীক্ষণ পাত্রের উপর যদি কয়েকবার করেন, সেই পুনরাবৃত্তির ফলেই ফলাফল যথার্থ হবে। পরিসংখ্যানিক বিশ্লেষণ, অবশ্যই যে ফলাফলটি থাকবে অবশ্যই সেটা কি করতে হবে? পরিসংখ্যানিক বিশ্লেষণ মানে কি? তত্ত্বগত বা সংখ্যাত্মক ভাষায় প্রকাশ করতে হবে।
এটি হচ্ছে পরিসংখ্যানিক বিশ্লেষণ। এরপর আছে বস্তুনিষ্ঠতা, খুবই গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা আমরা পড়েছি শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এখান থেকে একটু একটু মনে পড়ছে। তোমরা মনোবিজ্ঞান প্রথম পত্রে মনোবিজ্ঞান বিজ্ঞান কিনা এটি যখন আমরা এই প্রশ্নটি পড়েছিলাম তখন কিন্তু এর ভিতর অনেকগুলো বৈশিষ্ট্য পড়ে ফেলেছি, যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। এখানেও কিন্তু একই, এইসব পরীক্ষণ পদ্ধতির এই বৈশিষ্ট্যগুলো থাকলে যে কোনো পরীক্ষণকে বিজ্ঞানসম্মত বলা যেতে পারে। বস্তুনিষ্ঠতা কি আমি আগেই বলেছি যে পক্ষপাতিত্ব করা যাবে না, ব্যক্তি দুষ্টে দুষ্ট হওয়া যাবে না। এই ক্ষেত্রে পরীক্ষক বা গবেষকের অনেক বড় রেসপন্সিবিলিটি যে নিরপেক্ষভাবে গবেষণাটি করতে হবে, কোনো রকম পক্ষপাতিত্ব করা যাবে না, তাহলে কিন্তু রেজাল্ট যথার্থ হবে না বা নির্ভরযোগ্য হবে না। এরপরটা যদি পরিবেশ নিয়ন্ত্রণ, কোন পরিবেশ নিয়ন্ত্রণ করব? পরীক্ষণ পরিবেশ, তাই না? হ্যাঁ, যেটা ছিল যে চল যেমন নিয়ন্ত্রণ করব তেমনি পরীক্ষণ পরিবেশ যাতে সুপরিকল্পিত থাকে, ভালোভাবে খুবই সুন্দরভাবে আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি সেটা আমাদের মাথায় থাকতে হবে, বা গবেষকের মাথায় থাকতে হবে, পরীক্ষকের মাথায় থাকতে হবে। পরিবেশটি সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করবেন যাতে সেখানে পরীক্ষণ পাত্র এসে খুব সাবলীলভাবে গবেষণাটি সে তার উত্তর দিতে পারে বা সে তার অ্যাক্টিভিটিগুলো করে যেতে পারে এবং সাবলীলভাবে সম্পূর্ণ গবেষণা কর্মটি পরিচালিত হয়। তো এই ছিল পরীক্ষণ পদ্ধতির বেসিক্যালি বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, এরপর আমরা যাব পরীক্ষণ পদ্ধতির সুবিধাতে। তাহলে চলো শিক্ষার্থীরা এবার চলে যাই পরীক্ষণ পদ্ধতির সুবিধা। শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা যাব সেটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতির সুবিধা। অবশ্যই এই পদ্ধতি যেহেতু বহুল ব্যবহৃত, বিজ্ঞানসম্মত, একে বৈজ্ঞানিক পদ্ধতিও আমরা যেহেতু বলছি, অবশ্যই এর অনেকগুলো সুবিধা রয়েছে। তো প্রথমেই আসি বৈজ্ঞানিক নিয়ম। অবশ্যই পরীক্ষণ করতে গেলে যে কোনো গবেষক বা পরীক্ষক বৈজ্ঞানিক নিয়ম নীতি খুব কঠোরভাবে পালন করে, যার জন্য অবশ্যই সেটাতে কোনো রকম কোনো ফাঁক থাকে না। এর জন্য একে বিজ্ঞানসম্মত বা বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়ে থাকে। এটি একটি বড় ধরনের সুবিধা। কৃত্রিম পরিবেশ, গবেষণাগারে পরীক্ষকের সম্পূর্ণ বা গবেষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে একটি পরিবেশ তৈরি করে সুপরিকল্পিতভাবে গবেষণা কার্য পরিচালনা করে। এই যে পরিবেশটা কিন্তু সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে থাকে, তাহলে কৃত্রিম পরিবেশ যে তৈরি করে গবেষণাগারে এনে একজন পরীক্ষণ পাত্রকে গবেষণা করা হচ্ছে, এই পরিবেশটি কিন্তু এই দিক দিয়ে আবার একদিক দিয়ে অত্যন্ত সুবিধাজনক বিষয় হিসেবে গণ্য হয়। এরপরে আছে ফলাফল। ফলাফলের সাথে কিন্তু নির্ভরযোগ্যতা ও যথার্থতা রিলেটেড। ফলাফল কি? যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যখনই আমি সুনিয়ন্ত্রিত পরিবেশে নিয়ন্ত্রণ করব তখন অবশ্যই ফলাফলটি ভালোভাবে আসবে। এর আরও আছে, যেমন ধরো যে নির্ভুলভাবে সেখানে আমি তথ্য পাবো, তারপরে নিয়ন্ত্রণ ব্যবস্থা যেহেতু ভালো থাকবে, গবেষক যেহেতু নিয়ন্ত্রিত করবে খুবই ভালো মতো, সো ফলাফলটি অবশ্যই নির্ভরযোগ্য এবং যথার্থ হবে। আরেকটি বিষয় আছে পুনরাবৃত্তিতে, যেটা বলছিলাম, এটি কিন্তু পরীক্ষণ পদ্ধতির আরেকটি সুবিধা। বারবার পুনরায় করার জন্য ফলাফল নির্ভরযোগ্য হবে, সেটা পারফেকশন হবে। একই বিষয়ে 2-3 জন মনোবিজ্ঞানী করলো অথবা একই সাবজেক্টের উপর একজন মনোবৈজ্ঞানিক কয়েকবার করলো গবেষণা, সেই ক্ষেত্রেও কিন্তু ফলাফল যথার্থ হবে, তথ্য নির্ভুল হবে, সংক্ষিপ্ত হবে, সহজ হবে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা কার উপর আছে? গবেষক বা পরীক্ষকের উপর। নিয়ন্ত্রণ ব্যবস্থা তখন কিন্তু অবশ্যই পজিটিভভাবে আমাদের কাছে বা গবেষকের কাছে বা পরীক্ষকের কাছে গণ্য হবে। আরও কিছু সুবিধা রয়েছে, যেমন শিক্ষার্থী দেখো সংখ্যাত্মক বিশ্লেষণ। অবশ্যই পরিসংখ্যানিক বা সংখ্যাত্মক বিশ্লেষণ বা পরিমাণগত ভাষায় পরিসংখ্যানিক ভাষায় প্রকাশ করতে হবে। পরীক্ষা পরিচালনা করতে হলে অবশ্যই উপাত্ত তথ্য সংগ্রহ করে সেটাকে সংখ্যাত্মক বিশ্লেষণ করতে হবে। চলের বিন্যাস, হ্যাঁ, পরীক্ষক তার নিজে ইচ্ছা অনুযায়ী নকশা অনুযায়ী সে চলগুলোকে বিন্যাস করতে পারবে। যে চলগুলো উনি প্রয়োগ করবেন অনির্ভরশীল চল, এবং এই চলের প্রভাবে নির্ভরশীল চল কেমন হবে তা দেখবেন, বাহ্যিক চলগুলো নিয়ন্ত্রণ করবেন, মধ্যবর্তী চলগুলো দেখবেন, সব মিলিয়ে চলগুলোকে নকশা অনুযায়ী সে বিন্যাসিত করে নেবেন। তো এটি হচ্ছে গবেষকের কাজ। পুনরাবৃত্তি, যেটা আমি একটু আগে বলে ফেলেছি, যে পুনরাবৃত্তি অবশ্যই থাকতে হবে। যতবার করবে পুনরাবৃত্তি, যতবার গবেষণাটি বারবার করা হবে, মনোবিজ্ঞানীরাই করুক আর একই পরীক্ষণ পাত্রকে নিয়ে করুক, সেই ক্ষেত্রে কিন্তু যতবার করবে ফলাফল নির্ভরযোগ্য হবে, যথার্থ হবে, তথ্য নির্ভুল, সহজ, সংক্ষিপ্ত হবে। বস্তুনিষ্ঠতা, যেটা একটু আগেই বলেছি, যেটা বৈশিষ্ট্যতে আছে, পক্ষপাতিত্ব মুক্ত, অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ গবেষক যদি নিরপেক্ষ না থাকে তাহলে কিন্তু সেটা বিজ্ঞানসম্মত হবে না, বা পরীক্ষণ কার্য বা পরীক্ষণ পদ্ধতি হিসাবে সেটা বলা যাবে না। তুমি যদি
গবেষক ধরো নিজের নিরপেক্ষতা অবশ্যই বজায় রাখতে হবে। এক তো সে নিজে কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না, দ্বিতীয় পরীক্ষণ পাত্র যাতে কোনোভাবে কোনো রকম বায়াস না হয় সেদিকেও তাকে উনাকে খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে বস্তুনিষ্ঠতা বা নিরপেক্ষতা। কারণ ও ফলাফল জানা, আসলে কজ অ্যান্ড ইফেক্ট বলে, এটি আমি বিস্তারিত যাব না, তবে গবেষক এখানে যে কোনো একটা বিষয় নিয়ে সেটির কারণ উদ্ঘাটন করবেন, দেন তারপরে সেটার সাথে সাথে সেটার রিয়াকশন, কজ অ্যান্ড ইফেক্ট, হ্যাঁ, সেটার ফলাফল জানার চেষ্টা করবেন। এটিও পরীক্ষণ পদ্ধতির একটি বড় সুবিধা। এটি অনেক ডিটেলস আছে, আমি বলছি না, তোমরা শুধু পয়েন্টগুলো একটু মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টের বিস্তারিত, এই সুবিধা বলো বা বৈশিষ্ট্য যে পয়েন্টগুলো আমি দেখাচ্ছি, এটির বিস্তারিত তোমাদের বইয়ে আছে। আমি জাস্ট পয়েন্টের নামগুলো তোমাদেরকে বললাম, আর মুখে যে বিস্তারিত বলেছি তোমরা এভাবে বুঝে লিখবে, ঠিক আছে? তাহলে এই ছিল পরীক্ষণ পদ্ধতির সুবিধা। শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাব পরীক্ষণ পদ্ধতির অসুবিধা। শিক্ষার্থীরা, এবার আমরা আসব পরীক্ষণ পদ্ধতির অসুবিধা। যে কোনো পদ্ধতি বা যে কোনো বিষয়েরই যেমন পজিটিভ সাইড থাকে, সেরকম কিছু নেগেটিভ সাইডও কিন্তু থাকে। তো পরীক্ষণ পদ্ধতিরও এমন কিছু অসুবিধা রয়েছে। যেমন প্রথম অসুবিধাটাই হচ্ছে ঘটনার পুনরাবৃত্তি। ঘটনার পুনরাবৃত্তি মানে কি, এমন অনেক বিষয় হতে পারে যে যেটিকে পুনরায় করানোর মানে ঘটনাটি ঘটানো সম্ভব না। যেমন ধরো, আমি যদি মিছিলকারীর কোনো আচরণ নিয়ে গবেষণা করতে চাই, অথবা কোনো দাঙ্গা হয়েছে সেখানে কোনো বিষয় নিয়ে আমি গবেষণা করতে চাই, তাহলে কিন্তু সেই দাঙ্গা বা সেই মিছিল আবার দ্বিতীয়বার হয়তো নাও করানো সম্ভব হতে পারে। তার মানে সেই ঘটনাটি ঘটানো সম্ভব নাও হতে পারে, পুনরায় ঘটানো। তাহলে এটি একটি পরীক্ষণ পদ্ধতির অসুবিধা। এরপর রয়েছে সামাজিক আচরণ। সামাজিক আচরণ মানে যে সমাজে যে আচরণগুলো হয়, যেমন জনমত, বিশ্বাস, মানুষের ভিতর যে বিশ্বাস রয়েছে, এই জিনিসগুলো সামাজিকভাবে যে আচরণগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু আসলে সবসময় পরীক্ষণে প্রমাণ করা সম্ভব না, পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রমাণ করা সম্ভব না। তোমার বিশ্বাস তোমার কাছে, গবেষকের বিশ্বাস গবেষকের কাছে, আরেকজনের বিশ্বাস আরেকজনের কাছে। আমি যেভাবে একজনকে বিশ্বাস করছি বা আরেকটি গবেষণা করতে যাচ্ছে, আরেকজন নাও করতে পারে। সো সবার আচরণ কিন্তু সমান নয়। তো সেই ক্ষেত্রে জনমত, বিশ্বাস এগুলো নিয়ে আসলে গবেষণা করা সম্ভব নয়। এরপরে বা পরীক্ষণ করা সম্ভব নয় সহযোগিতা না করা। আচ্ছা বলো তো শিক্ষার্থী, এখানে সহযোগিতা কে করবে না? গবেষককে কে সহযোগিতা করবে না? পরীক্ষণ পাত্র বা সাবজেক্ট। আচ্ছা, একজন মানুষকে আমি যখন একটি কৃত্রিম পরিবেশে এনে গবেষণাগারে বসিয়ে তাকে নিয়ে আমি গবেষণা করব, সেরকম একটি বন্ধ একটি গবেষণাগারে বা একটা রুমে এসে তার হয়তো সেই পরিবেশ ভালো নাও লাগতে পারে, তাকে আমি যা জিজ্ঞাসা করব তার হয়তো ভালো না লাগতো, তার মুড হলো না, সে আমাকে কোনো সহযোগিতা করলো না। তার মানে কি, আমি যদি এখন তার মেমোরি টেস্ট করতে চাই বা আইকিউ টেস্ট করতে চাই বা তার হাতে কলমে দক্ষতা দেখতে চাই, কিন্তু তাকে আমি যতভাবেই বোঝানোর চেষ্টা করছি বা মোটিভেট করছি, দেখা যাচ্ছে যে সে আমাকে সহযোগিতা করছে না। তাহলে পরীক্ষণ পদ্ধতিতে কৃত্রিম পরিবেশে যখনই আমি কোনো পরীক্ষণ পাত্রকে আনবো, সবসময় যে সে আমাকে সহযোগিতা করবে এমন কিন্তু না। সব পরীক্ষণেই বা সব বিষয়ে কিন্তু সব পরীক্ষণ পত্র বা সাবজেক্ট সহযোগিতা নাও করতে পারে। এটি একটি সমস্যা। এরপরে আছে কৃত্রিম পরিবেশ। আমি কিন্তু এটি সুবিধাতেও লিখেছিলাম যে কৃত্রিম পরিবেশ, গবেষণাগারে গবেষক নিয়ন্ত্রিত পরিবেশে কৃত্রিম পরিবেশ তৈরি করে সুপরিকল্পিতভাবে গবেষণা করেন। এটি পরীক্ষণ পদ্ধতির সুবিধা। অসুবিধা কি? কৃত্রিম পরিবেশে যখনই একজন পরীক্ষণ পাত্রকে আনবো, যেহেতু এটি একটি কৃত্রিম পরিবেশ তৈরি করা আছে, সেই পরিবেশে এসে যেমন বললাম যে সবাই সহযোগিতা নাও করতে পারে, সেই পরিবেশে এসে তার যে মেইন একজন গবেষক যেটি জানতে চাচ্ছে সেটি সেই পরিবেশে সে নাও বলতে পারে। হয়তো একজনের আবেগ নিয়ে গবেষণা করব, তাকে আমি গবেষণাগারে আনলাম, কিন্তু সেই পরিবেশ দেখে এই একটা যেহেতু একটি কক্ষে তৈরি করা একটা গবেষণাগার, সেখানে সেই পরিবেশ দেখে তার আবেগ নাও বের হতে পারে। তার মানে কৃত্রিম পরিবেশটা কিন্তু অনেক সময় পরীক্ষণ কার্য পরিচালনার ক্ষেত্রে একটি নেগেটিভ সাইড হিসেবে কাজ করে। কঠোর নিয়ন্ত্রণ, হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতিতে যেহেতু অনেক কঠোর নিয়ন্ত্রিত করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু গবেষণার পরীক্ষণ পদ্ধতির ক্ষেত্রে একটি অসুবিধা। এই নিয়ন্ত্রণটি গবেষক নিজে করেন, সেই ক্ষেত্রে আবার বেশি নিয়ন্ত্রণ করলে কিন্তু পরীক্ষণপত্র সেক্ষেত্রে একটু উল্টে যেতে পারে, সবসময় সহযোগিতা নাও করতে পারে। পরীক্ষণ কার্য, হ্যাঁ, পরীক্ষণ কার্য পরিচালনার সময় হয়তো আমি এমন একটি গবেষণা বা এমন একটি বিষয় নিলাম যে গোলমালহীন পরিবেশ এবং গোলমালপূর্ণ বিষয়ে ব্যক্তির আচরণ কেমন হবে, বা ওই সময় শিক্ষণের পরিবেশ কেমন হবে। এখন আমি গোলমালপূর্ণ পরিবেশে গবেষণা করছি, অনেকক্ষণ ধরে গোলমাল চলছে, তাহলে এরকম অবস্থায় কি সব পরীক্ষণ পাত্র বা যাদের নিয়ে আমি গবেষণা করছি তারা সেই পরীক্ষণ কার্যটি ঠিকমতো পরিচালনা করতে দিবে না। আবার গোলমালহীন পরিবেশে কতক্ষণ চুপচাপ বসে থাকবে। সবকিছু মিলে যে পরিবেশ যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে এবং আমি যখন একটা গবেষণা করব গোলমালপূর্ণ বা গোলমালহীন পরিবেশে, সেখানে পরীক্ষণ কার্য যে খুবই স্মুথলি চলবে, খুবই ভালোভাবে চলে যাবে, এটাও কিন্তু বলা যায় না।
সো পরীক্ষণ পদ্ধতির এগুলো হচ্ছে অল্প কিছু অসুবিধা। কিন্তু শিক্ষাতে একটা মজার জিনিস দেখো, পরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধার চেয়ে অবশ্যই অনেক বেশি। যেহেতু এটি বিজ্ঞান সম্বন্ধে বলেইছি যে বৈজ্ঞানিক পদ্ধতি তাই পরীক্ষণ পদ্ধতিতে এই ক্ষেত্রে অবশ্যই সুবিধাটি অনেক বেশি, অসুবিধা আছে। তার মানে কি, নেগেটিভটা আসলে আমরা সবসময় জানি যে আমরা পজিটিভটাকে বেশি গুরুত্ব দিব নেগেটিভের চেয়ে, ঠিক আছে। এবং আমরা কিন্তু সাইকোলজির মানুষ, আমরা আগেই বলেছি যে আমাদের সবসময় আসলে ইতিবাচক মনোভাব সম্পন্ন হওয়া উচিত, থাকতে হবে। আচ্ছা শিক্ষার্থীরা, এই আমার আজকে এখানেই পাঠদান সমাপ্তি ঘোষণা করছি আমি। আজকের পরে এখানেই শেষ হলো আমার শিক্ষণফল। যে দুটি ছিল, যে বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা তোমরা বলতে পারবে, পরীক্ষণ পদ্ধতির সংজ্ঞা বৈশিষ্ট্য এবং পরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা, যেটি আমি পড়িয়ে ফেললাম। কি চিন্তা করছো? তোমাদের কি আসলেই কোনো প্রশ্ন আছে? যদি থাকে প্লিজ তোমরা অবশ্যই হাসি মুখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে করবে, বিষয় শিক্ষকের কাছে করবে, আমাকে করবে। তোমরা কিন্তু প্রশ্ন করবে, কারণ প্রশ্ন করলে বোঝা যায় যে তোমরা আসলে সম্পূর্ণ ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখেছো। যদি কোনো সমস্যা না থাকলে সেটাও লিখবে যে হ্যাঁ মিস সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছি, ঠিক আছে। চিন্তা করবে, হাসি মুখে আমাদেরকে প্রশ্ন করবে। আচ্ছা, তো আমরা এখন অল্প একটা ছোট্ট বাড়ির কাজ তোমাদেরকে দিব শিক্ষার্থী। অনেক তোমরা জানোই যে আমি বরাবরের মতো অনেক অল্প বাড়ির কাজ দিই। যে পরীক্ষণ পদ্ধতির সুবিধা অথবা যে অসুবিধাগুলো আমি স্ক্রিনে দেখালাম, যে পয়েন্টগুলো দেখিয়েছি, এগুলো বইয়ের সাহায্য নিয়ে এবং আমার লেকচারের উপর ভিত্তি করে সেগুলোকে ব্যাখ্যা করবা। নয় সুবিধা করবে অথবা অসুবিধা, দুটি করার দরকার নেই, ঠিক আছে। অনেক অল্প হোমওয়ার্ক দিলাম, যে কোনো পরীক্ষণ পদ্ধতির সুবিধা অথবা অসুবিধা বর্ণনা করবে এবং নিজের ভাষায় ভালোভাবে প্রয়োজনে বইয়ের সাহায্য নেবে। এই ছিল আজকের বাড়ির কাজ এবং আজকের ক্লাস। তোমরা জানো যে যাবার পূর্বে আমি তোমাদের সাথে কিছু কথা বলি। প্রতিদিন শিক্ষার্থীরা অন্তত 1% হলেও নিজেকে একটু উন্নত করো বাবা। তোমরা যদি 1%ও প্রতিদিন একটু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো, দেখবা যে বছর ঘুরে গেলে তোমাদের কি চেঞ্জ হবে, কত 365%, মানে সম্পূর্ণ বছরে পারফেক্ট। আচ্ছা, ফরগেট দ্য মিস্টেক, রিমেম্বার দ্য লেসন। অবশ্যই ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে, এটি মনে রাখতে হবে। হ্যাঁ, যে কোনো কিছু জীবনে ভুল হলে বা কোনো কিছু যদি ভুল করো, তোমরা সেখান থেকে শিক্ষা নাও, তোমরা সেখান থেকে বিপথে চলে যেও না। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত শ্রেণীতে অনলাইন ক্লাসে উপস্থিত থাকো, নিয়মিত ভিডিওগুলো দেখো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বাসায় থেকো, সুস্থ থেকো। আজকে তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা দিয়ে আবারও ভালোবাসা দিলাম। আজকে এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ সবাইকে।